হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ভিনল্যান্ড সাগার সিজন 2 9 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। তো যাই হোক, আজকে যে এপিসোডটা আমরা এক্সপ্লেন করবো এটা খুবই স্পেশাল একটা এপিসোড। আর স্পেশাল বলার কারণ এরকম নয় যে অনেক ভালো লাগবে বা অনেক সহজে বুঝতে পারবে, অনেক ইন্টারেস্টিং হবে, অনেক এন্টারটেইনিং হবে, এরকম কিছু না। মানে এটা আধ্যাত্মিক টাইপের একটা এপিসোড। মানে এই এপিসোডে আমরা থর্সকে দেখতে পাবো, আস্কেলাটকে দেখতে পাবো, বিজর্নকে দেখতে পাবো এবং আমরা ছোট থরফিনকে দেখতে পাবো। মানে আমরা বর্তমান যে থরফিনকে দেখছি, ও যে একটা গিল্টি নিয়ে বাঁচছে, তো এটার আত্মশুদ্ধির জন্য কি করা প্রয়োজন, নতুন লক্ষ্য হওয়া উচিত। আমরা আগে জানতাম আমার নতুন লক্ষ্য ছিল আস্কেলাটকে মারা, বাট এখন কিন্তু আমাদের থরফিন লক্ষ্য ছাড়া বাঁচছে। তো এর জন্য আমাদের থরফিন কিন্তু ভেতর থেকে শেষ হয়ে গিয়েছে। আর এই থরফিনকে দেখতে কিন্তু আমাদেরই খারাপ লাগে, সিরিয়াসলি আমার তো থরফিনকে দেখলেই খারাপ লাগে যে ওই থরফিন আর এই থরফিন কত পার্থক্য। তো যাই হোক, আজকে থরফিনের আত্মশুদ্ধি হবে এবং থরফিন তার লাইফের ফাইনাল একটা লক্ষ্য পাবে। তবে আজকের এপিসোডটা বোঝানো অনেকটা, কারণ যেহেতু আধ্যাত্মিক একটা এপিসোড, বুঝতেই পারছো। তো বাড়তি কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেবো, আর এই বিজ্ঞাপনটা অবশ্যই তোমাদের স্কিপ করতে হবে। আর আমি তোমাদেরকে আবারও বলছি, যেহেতু আমরা ভিডিওগুলো নিজে বানাই না, বাইরে থেকে আমাদের ভিডিওগুলো তৈরি করে আনতে হয়, তো এই জন্য আমাদের অ্যাডভার্টাইজিং করার প্রয়োজন পড়ে। তবে তারপরেও আমরা চাই না যে আমাদের অ্যাডভার্টাইজিং এর জন্য তোমাদের কোনো রকম ক্ষতি হোক। তো যে কোনো এক সাইড আমাদের বেছে নিতে হবে, হয় কোম্পানির সাইড নয়তো তোমাদের সাইড। তো কোম্পানি কোটিপতি, ওদের ক্ষতি হলে কোনো সমস্যা নেই, বাট তোমরা যারা আছো, তোমরা সাধারণ পোলাপান, তোমাদের যদি কোনো ক্ষতি হয় সেটা আরো বেশি খারাপ কিছু হবে। তো এই জন্য তোমরা আমাকে বেইমান বলে বা যাই বলো, আমার কিছু যায় আসে না। তবে তোমরা অবশ্যই অ্যাডটা স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে যাবে। এবং আমাদের চ্যানেলে যে কোম্পানিরই অ্যাড আসুক না কেন, যেখান থেকে তুমি আর্নিং করতে পারবে, যেখান থেকে তুমি আইফোন জিততে পারবে, রয়্যাল এনফিল্ড বাইক জিততে পারবে, মারুতি সুজুকি জিততে পারবে, মনে রাখবে ওগুলো রিস্ক ওরকম থাকে। তো এই জন্য আমরা যখন অ্যাডের নাম নেবো, তখনই তোমরা জাস্ট দেখবে ডুরাশন আছে কিনা, ডুরাশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। যে কয়দিন আমাদের এইভাবে কোম্পানি অ্যাড দেয়, সেই কয়দিন আমরা অ্যাড চালাবো। মানে বুঝতেই পারছো, এইভাবে করলে তো কোম্পানি আমাদের বেশি দিন অ্যাড দেবে না। তো যে কয়দিন দেয় সেই কয়দিন আমরা ভাবে অ্যাড চালাবো। যখন অ্যাড চালাতে পারবো না, ইউটিউবও চালাতে পারবো না, প্রয়োজনে আমরা বিদায় নিব, কিন্তু তোমাদের ক্ষতি করতে চাই না আমরা। তো যাই হোক, আমি অ্যাড প্লে করে দিচ্ছি, তোমরা মূল ভিডিওতে চলে যাও। আর গাইস, আজকে তোমাদের একটা অসাধারণ অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছি। আর এটা পৃথিবীর অন্যতম বিশ্বস্ত বুক মেকার। এমন তুমি কি জানো, লা লিগার যে জুভেন্টাস টিম রয়েছে সেটার কিন্তু স্পন্সরশিপও তারা করে। এবং এটা এমন একটা অ্যাপ যেখানে তুমি লাইভ যে কোনো ম্যাচের রেজাল্ট দেখতে পারবে। এছাড়াও তুমি প্রেডিক্ট করতে পারবে কোন টিম জিতবে এবং কত স্কোর করবে, হাইস্ট স্কোর কত হতে পারে। আর এখানে বিভিন্ন ধরনের প্রাইজ জেতার অপশন রয়েছে, যেমন BMW কার, আইফোন, ল্যাপটপ এবং ম্যানি মোর। আর এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, এখানে অনেক ধরনের গেম রয়েছে। তো তুমি তোমার এখানে প্রেডিকশন উইদাউট এনি রিস্কে করতে পারো। আর 13,000 রুপি পর্যন্ত তুমি কিন্তু ফার্স্ট ডিপোজিটে শুধুমাত্র আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, এই প্রোমো কোডটা রেজিস্ট্রেশন এই সময় ইউজ করলে তুমি এটা পেতে পারো। প্রোমো কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তাছাড়া তুমি যে উইথড্র করবে সেটা তুমি পেটিএম, ব্যাংক অ্যাকাউন্ট, মানে যে কোনো মেথডে, অ্যাকচুয়ালি একটা ফর ইন্ডিয়ান, তো বুঝতে পারছো, পেটিএম, গুগল পে বা যে কোনো ইজি মেথডে তুমি এখান থেকে টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবে। আর এখানে যে সাপোর্ট টিমটা রয়েছে, তারা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তোমাকে সাপোর্ট করবে। তো তোমার কোনো ধরনের টেনশন নেই। তো দেরি করছে কোনো, ডিসক্রিপশনে যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে, সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খোলো এবং তুমি ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাও 13,000 রুপি পর্যন্ত বোনাস, আর জিতে নাও ক্যাশ প্রাইস। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, প্রথমে তো এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ভিউয়ারদের জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে যদি কখনো এমন কোনো অ্যাপ আসেও বিজ্ঞাপনে যেটা বাংলাদেশ, ইন্ডিয়া বা যে কোনো দেশ থেকে কাজ করবে, সেখানেও তোমাদের বুঝে শুনে তারপর যেতে হবে। কারণ অনেক ধরনের প্রলোভন থাকবে, অনেক ধরনের সুযোগ সুবিধার কথা বলা থাকবে। ডাজন্ট মিন ওখানেই তোমাদের যেতে হবে। তোমরা একটা জিনিস নিয়ে রিসার্চ করবে, কতখানি পসিবিলিটিস রয়েছে, যা উচিত কিনা, এই সবকিছু বিবেচনা করে তারপর মূল ভিডিওতে যাবে। আর আমি আশা করছি তোমরা সবাই এই জিনিসটা খুব ভালো মতোই বুঝো। আমার যে ভিউয়ার, তাদেরকে আমি যথেষ্ট স্মার্ট বানিয়েছি, তাদেরকে কেউ বোকা বানাবে আমার মনে হয় না এটা পসিবল। এবং আমার বিশ্বাস বেশিরভাগই তোমরা সবাই ডুরাশনে ক্লিক করে এখানে এসেছো। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তো বিজ্ঞাপন শেষে মূল ভিডিওতে চলে আসলাম। আর গত এপিসোডের কাহিনী তোমাদের মনে আছে। গত এপিসোডে আমরা দেখেছিলাম যে রিট্রেনারদের সাথে আমাদের থরফিন এবং ইনারের মারামারি লাগে এবং থরফিন কিন্তু সেই ক্যালানি দিয়েছিল। বাট থরফিন যদি চাইতো সবগুলো রিট্রেনারকে মনে করো একবারে মেরে ফেলতে পারতো, এটা কোনো ব্যাপারই না। কিন্তু আমাদের সে আগের থরফিন নেই। জাস্ট হঠাৎ করে ভেতরে থরফিন জেগে গিয়েছিল, এই জন্য একটা পাঞ্চ মেরেছিল। কিন্তু এরপর থরফিনকে পেছন থেকে কেউ এসে মেরে দেয় এবং থরফিন তারপর অজ্ঞান হয়ে গিয়েছিল। এটাই আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম। তো এই পর্বের শুরুতে থরফিন যখন চোখ খোলে, তখনও দেখতে পাওয়ার উপরে একটা ভেড়া রয়েছে। তো এরপর ভেড়াটা ওর উপর থেকে নিচে নেমে যায় আর থরফিন উঠে বসে পড়ে। আর তখন ওর সামনেও একটা অন্যরকম জায়গা দেখে, যেটা পুরো সবুজ এবং গরম ছিল, মানে আইসল্যান্ডের মতো ছিল না, অনেক সুন্দর পরিবেশ। তো থরফিন তখন বলে এটাকে একটা স্বপ্ন ছিল। আর এরপর থরফিন শুয়ে বলে, যাই হোক না কেন, অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন ছিল। কি একটা বাজে স্বপ্নে গেল, আমি দেখলাম আমার বাবা মারা গেল, আমি যুদ্ধের ময়দানে লোকদের সাথে লড়াই করছিলাম যারা মনস্টারদের মতো ছিল, শেষ মুহূর্তে আমি দেখলাম গোলাম হয়ে গিয়েছি, খেতে কাজ করছি, কিন্তু এগুলো সব স্বপ্ন ছিল। এটা দেখে ভালো লাগছে যে আমি এখন কত শান্তিতে আছি। তো আমরা তখন সবাই কনফিউজড হয়ে যাই যে এতদিন আমরা যা দেখলাম সিজন 1, সিজন 2 এ পর্যন্ত সব কি থরফিনের স্বপ্ন ছিল? কিন্তু না। তখন আমরা দেখি থরফিন আসল দুনিয়ায় বেহুশ হয়ে পড়ে রয়েছে আর এনার অনেক জোরে জোরে হাসছিল। আর আমরা দেখি ওই রিট্রেনাররা অনেক ক্লান্ত ছিল এবং রিট্রেনাররা করে কি এনারদের থরফিনদের মারতে আসে, কিন্তু এনার বলে কি হয়েছে, আমি এখনো লড়াই করতে পারবো, আর চলো দেখি কে উপরে কে নিচে।
তো তখন ওই রিট্রেনার আরো ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু অলরেডি অনেক বেশি মার খেয়েছে। তো এই জন্য একজন বলে আমাদের কাছে এত টাইম নেই, ওদেরকে পরে দেখে নেবো। তো এই জন্য তারা একজন আরেকজনকে উঠিয়ে নিয়ে যায় এবং যাওয়ার সময় বলতে থাকে গোলামের বাচ্চা গোলামরা তোরা ওয়েট করতে থাক, তোদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। তো এরপর ওরা সবাই চলে যায়, কিন্তু এনার মুচকে এসে বলে যা মনে হয় তাই করতে পারিস, কিন্তু আমরা জিতে গিয়েছি। আর ওই দিকে থরফিন তো এখনো মনে করো অজ্ঞান হয়ে রয়েছে, ওর স্বপ্নে একটা গাছের নিচে ঘুমিয়েছিল, কিন্তু তখনও দেখে থর্স আসছে আর আমরা দেখি থর্স অনেক রাগান্বিত। তো থরফিন বলে বাবা আপনি চলে এসেছেন। তো এরপর থরফিন বাবার কাছে যেতে যেতে বলে বাবা আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি যে আপনার শরীরের ভেতর তীর ঢুকেছিল, আপনাকে কেউ মেরে ফেলছে। কিন্তু থর্স এটার উত্তর দেয় না এবং বলে আমি রক্তের ঘ্রাণ পাচ্ছি। থরফিন জিজ্ঞাসা করে কি বাবা? থর্স তখন বলে আমি তোমাকে যে ছুরিটা দিয়েছিলাম ওটা দিয়ে তুমি কাকে মেরেছো। আর তখনই আমরা 15 বছরের থরফিনকে দেখতে পাই, মানে সেই পাগলা থরফিনকে যখন সে আস্কেলারের সাথে থাকতো। তো তখন ওই 15 বছরের থরফিনের চেহারায় রক্ত লেগে যায়। আর এরপর সে নিচে দেখে, তখন সে দেখতে পায় যে ছোট যে এনার ছিল ওর বন্ধু, বর্তমান বন্ধু, সে এনারের গলায়ও ছুরি ঢুকিয়ে দিয়েছে। তো এটা দেখে ও ভয় পেয়ে যায় আর ছুরিটা নিচে ফেলে দেয়। আর এরপর আমরা বর্তমানে থরফিনকে দেখি আর সে ওই এনারকে ধরে ফেলে। আর তখনই এনার থরফিনের দিকে তাকায়, কিন্তু আমরা দেখতে পাই এটা বর্তমানে এনার ছিল আর এনারের চোখ দিয়ে পানি বের হচ্ছিল। তো এটা দেখে থরফিন ঘাবড়ে যায়। আর তখনই থরফিনকে বলে ওটা তোমার নিজের স্বার্থের জন্য ছিল, ওই শক্তি তোমার নিজের বাঁচার জন্য ছিল, আমাকে ক্ষমা করে দিও থরফিন। অনেক কিছু কথা তোমাকে আগে বলার প্রয়োজন ছিল এবং অনেক কিছু তোমাকে শেখানো উচিত ছিল, কিন্তু আমি সেটা করতে পারিনি, এর সব দোষ আমার। কিন্তু থরফিন তখন মাথা নাড়িয়ে বলে না না বাবা, এই সব কিছু আমি করেছি, আপনার কোনো দোষ নেই। কিন্তু থর্স তখন বলে তোমাকে এভাবে একা ছেড়ে দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও। কিন্তু থরফিন তখন বলে বাবা প্লিজ থামুন। আর তখন আমরা দেখি থরফিনকে কেউ টেনে ধরে আর ও যখন পেছনে তাকায় তখন মাটির ভেতর থেকে একটা হাত বের হয়ে ওর পাটা ধরে রেখেছে। তো থর্স তখন বলে তুমি কি থরফিন বুঝতে পেরেছো যে তোমার কোনো শত্রু নেই, কারো কোনো শত্রু থাকে না। আর তখন একটা হাত এসে ওর শার্ট চেপে ধরে এবং মাটির নিচ থেকে আর অনেক মানুষ বের হয়ে আসে যারা সবাই মৃত মানুষ ছিল। আর থর্স তখন বলে দেখো কাউকে আঘাত করা ঠিক না, আর সেটা কোনোদিন ঠিক ছিল না। আর এরপর আমরা দেখি আরো অনেক মৃত মানুষ থর্সকেও ধরে রেখেছে এবং থর্সের হাত থেকে ছুরিটা নিচে পড়ে যায়। তো এই সবকিছু থরফিন অবাক হয়ে দেখছিল। আর তখনই থর্স করে কি চোখ বন্ধ করে আর ওই মুহূর্তে মাটি ফেটে থরফিন নিচে চলে যায়। কিন্তু যখন থরফিন ওপরের দিকে তাকায় তখন দেখতে পায় যে থর্স এখনো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আর থরফিন নিচে পড়তেই থাকে এবং পড়তে পড়তে এক একবার এক এক পাথরের সাথে ধাক্কা খাচ্ছিল। আর ও হাত দিয়ে অনেক ধরার চেষ্টা করে কিন্তু কোনোভাবে আটকাতে পারে না, উল্টো ওর হাতের আঙুল ভেঙে যে আঙুলের চামড়া ছিঁড়ে যায়। কিন্তু তারপর ফাইনালি অনেক কষ্ট থামতে পারে আর তারপর একটা পাথরের ডেরা পানিতে পড়ে যায় আর ওই পানিটা লাল হয়ে যায় এবং জ্বলতে শুরু করে। আর থরফিন তখন এটা দেখে অবাক হয়ে যায় যে এটা কি দোজক। আর ওই মুহূর্তে থরফিন নিচে কিছু মানুষদের হাসতে দেখে আর তাদের হাসতে দেখে অবাক হয়ে যায়, এরকম সিচুয়েশন থেকে অবাক হয়ে যায়। তো থরফিন তখন বলে এটা কোন জায়গা, এটা কি জাহান্নাম? আর এখানে দেখা যায় নিচে যে মানুষরা ছিল তারা একে অপরকে মারছিল আর যে মারা যাচ্ছিল সেও হাসছিল এবং কেউ পুরোপুরি মারা যাচ্ছিল না, মানে মরার কোনো সিস্টেমই নেই। তো থরফিন এই সবকিছু উপর থেকে দেখছিল। তো এখানে একজন মানুষ মরে, সবসময় হাসতে থাকে, আবার মরার পর আবার জীবিত হয়ে যায়। আর তখনই একজন মানুষ এসে করে কি আরেকজনের মাথা ঘুরিয়ে ফেলে আর তাকে টানতে টানতে নিয়ে যায়। আর আমরা দেখতে পাই ওটা বেয়র্ন ছিল। তো থরফিন অবাক হয়ে বলে এটা তো বেয়র্ন। আর এরপর আরেকজনকে দেখা যায় যে অনেক জোরে জোরে হাসছিল এবং মদ খাচ্ছিল। তো ওই লোকটা থরফিনকে দেখে বলে আরে তুমি এখানে এখনো ঝুলে রয়েছো। তো আমরা দেখতে পাই এটা আস্কেলাট এবং আজকে হয়তো লাস্টবারের মতো আমরা আস্কেলাটকে দেখবো, হোক মৃত কল্পনা, কিন্তু আস্কেলাটকে লাস্টবারের মতো দেখবো। তো যাই হোক আস্কেলাট তখন বলে হে থরফিন, অনেকদিন পরে তোমার সাথে দেখা হয়েছে। তো আস্কেলাটকে দেখে থরফিন অবাক হয়ে যায়। তো আস্কেলাট তখন বলে তুমি কি কখনোই শিখতে চাও না থরফিন, তুমি আবার এখানে চলে এসেছো। এই কথা শুনে থরফিন জিজ্ঞাসা করে এটা কি মৃত্যুর পরবর্তী জীবন, এটাই কি সেই স্থান, এটাই কি ওয়ালহালা নাকি কি বলে যেখানে আর কি সৈন্যরা বা যোদ্ধারা মৃত্যুর পরে যায় আর কি, যোদ্ধাদের স্বর্গ। কিন্তু আস্কেলাট তখন বলে তুমি নিশ্চয়ই মজা করছো, তুমি কি ভেবেছিলে যে মৃত্যুর পরবর্তী জীবন কয়েক গুণ ভালো হবে আসল দুনিয়ার মতো? এটা এমন একটা জায়গা যেখানে ময়লা ফেলা হয় আর এখানে সব যোদ্ধারা আসে। আর এটা এমন একটা জায়গা যেখানে কেউ জয়ী হতে পারবে না আর এটার কেউ শেষই হবে না। আর এখানে শুধুমাত্র তুমি তোমার পক্ষে, তুমি ছাড়া বাকি সবাই তোমার শত্রু। তো তখন থরফিন অবাক হয়ে জিজ্ঞাসা করে কি সবাই শত্রু? তো আস্কেলাট তখন জিজ্ঞাসা করে তোমার কি মনে আছে থরফিন, তুমি যখন আমাদের সাথে থাকতে তখন তোমার লাইফে একটা লক্ষ্য ছিল, কিন্তু তারপর তুমি এখন পুরোপুরি শূন্য হয়ে গিয়েছো। আর শূন্য কেন হয়েছে জানো? তুমি আগের সেই স্মৃতি থেকেই বেরোতে পারোনি। আর এই সেই ব্যক্তি যে তোমাকে এখানে টেনে হিস্ট্রি নিয়ে এসেছে, মানে এখানে বোঝাচ্ছে যে আস্কেলাটের কথা এখনো ভুলতে পারেনি, ওই স্মৃতি ভুলতে পারেনি। আর ওই মেমোরিটাই বা ও যে অনেক খুনোখুনি করেছে ওই মেমোরিটা ওকে এখানে টেনে নিয়ে এসেছে। তবে আস্কেলাট এখানে আরো বলে তবে তারপরেও তুমি সত্যি অনেক ভাগ্যবান, এখানে আমরা যারা আছি আমরা কেউ এখান থেকে বেরোতে পারবো না, কিন্তু তোমার এখান থেকে এখনো বেরোনোর সুযোগ রয়েছে। তুমি একবার কল্পনা করে দেখো কিছুদিন আগেও তোমার ভেতরে ভালো যোদ্ধা হওয়ার আত্মবিশ্বাস ছিল, লক্ষ্য ছিল, কিন্তু তুমি এখন পুরোপুরি শূন্য। তোমার মধ্যে এখন কি আছে? তো আমাদের থরফিন তখন বলে আমি এখনো একজন যোদ্ধা, আমি আগে অনেক মানুষকে মেরে ফেলেছি আর এই জন্য আমি এই জায়গাতে এসেছি। তো আস্কেলাট তখন বলে তোমার এই ছোট আত্মা এত ভেঙে পড়েছে, তুমি নিজের চোখ খুলে নিচে তাকিয়ে দেখো তো তোমার পায়ের নিচে কি আছে। আর তখনই থরফিন দেখে এবং দেখতে পায় যে একজন মানুষ আরেকজনের উপর উঠে পাহাড়ের মতো হয়ে ওকে ধরতে যাচ্ছে এবং একজন থরফিনের পায়ে টেনে ধরে। তো থরফিন এসব দেখে ভয় পেয়ে যায় আর ওই লোকটাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। তো আস্কেলাট তখন এটা দেখে হাসতে হাসতে জিজ্ঞেস করে তুমি এই লোকটাকে লাথি মারলে কেন? তুমি সত্যিই তো অনেক পাষাণ, তোমার কি উচিত নয় কান পেতে এদের আর্তনাদ শোনা? তো থরফিন তখন ঘাবড়ে গিয়ে বলে আর্তনাদ কি বললে? তো আস্কেলাট
তখন বলে হ্যাঁ ঠিক তাই, তুমি ভালো করে দেখো তো সবাইকে, হয়তো এদের কারো চেহারা তুমি চিনতেও পারো, আর এরাই হচ্ছে সেই লোক যাদেরকে তুমি এই পর্যন্ত মেরে ফেলেছো। তো এটা শুনে থরফিন পুরো অবাক হয়ে যায় এবং বলে সত্যি কি আমি এত লোক মেরেছি? এরপর থরফিন নিচে তাকিয়ে দেখে একটা লাশ কান্না করছে, আর লোকটি তার চেহারা ধরার জন্য এগিয়ে আসে, কিন্তু তখনই সেই লোকটি নিচের দিকে পড়তে গিয়ে থরফিনের শার্ট ধরে ঝুলে থাকে, আর বাকি সবাই তাকেও ধরে ফেলে। তো থরফিন তখন শান্ত হিসাব দেখছিল। তো থরফিন তখন বলে আমি জানি না যে তোমরা কারা বা কই থেকে এসেছো, আর এটা আমার মনেও নেই আমি কবে তোমাদেরকে মেরেছি, তবে আমাকে ক্ষমা করে দিও। আর এটা বলেই থরফিন জোরে জোরে কান্না করতে শুরু করে এবং বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আজকেলার তখন এইসব চুপচাপ দেখছিল, আর ওই মুহূর্তে নিচ থেকে কিছু লোক থরফিনের দিকে তীর মারতে থাকে। তো আজকেলার তখন এসব দেখে বলে আরে এরা কত খারাপ, আর এটা বলে আজকেলার লাভ দিয়ে নিচে নামে এবং ওই তীরন্দাজদেরকে মারতে থাকে, আর এটা দেখে থরফিন ঘাবড়ে যায়। আর আজকেলার তখন বলে থরফিন চলো, এখন তোমার কাছে কান্না করার সময় নেই, তুমি আর নিচে পড়তে চাও না তাই না? তুমি ওখানে যতই ঝুলে থাকো না কেন কোনো লাভ নেই, তুমি উপরের দিকে উঠতে থাকো, পূর্বের স্থিতি থেকে বেরিয়ে যাও, এই জীবন থেকে বেরিয়ে যাও, উঠতে থাকো, এটাই তোমার আসল লড়াই। তো এই কথা শুনে থরফিনের মধ্যে সাহস চলে আসে, আর এরপর আজকেলার বলে যাও, তুমি লাইফে যা করেছো, যাদেরকে মেরেছো সব স্মৃতি নিয়েই যাও, তবে তারপর ওই স্মৃতি নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে এবং ভালো মতো বেঁচে থাকতে হবে, আর সেটাই হচ্ছে তোমার আসল লড়াই, আর তুমি তোমার আসল লড়াই শুরু করো। তো এরপর থরফিন তার পুরো শক্তি সঞ্চয় করে উপরের দিকে উঠতে শুরু করে এবং উঠতে উঠতে একসময় আসল দুনিয়াতে থরফিন জেগে যায়, আর তারপর থরফিন মনে করে চিৎকার করতে থাকে, আর ও দেখতে পায় যে ওর হাত উপরের দিকে রয়েছে। তো থরফিন তখন বলে এটা সত্য ছিল না স্বপ্ন ছিল। আর এরপর যখন থরফিন নিচের দিকে তাকায় তখন ওর চোখ যায় এনারের উপর। তো থরফিন তখন দৌড়ে এনারের কাছে যায় এবং বলে তুমি কি এখনো বেঁচে আছো? আর এনার তখন বলে বেঁচে আছি মানে হ্যাঁ বেঁচে আছি, আর শালাদের সেই কিলিয়েছি, আমরা জিতে গিয়েছি থরফিন। তো এরপর আমরা থরফিন আর এনারকে সেখান থেকে যেতে দেখি, আর তখন এনার বলে আমাদের অবস্থা তো অনেক খারাপ, আমরা আরো ঋণে ডুবে গিয়েছি, আমাদের ফসল ধ্বংস হয়ে গিয়েছে, আমাদের শারীরিক অবস্থা খারাপের দিকে, আবার আমরা মারামারিও করেছি, তার জন্য শাস্তি পেতে চলেছি। কিন্তু থরফিন তুই যে শালাকে একটা ঘুষি মেরেছিস তাতে আমার মনে অনেক শান্তি এসেছে, আমি সব ভুলে গিয়েছি। তো এই কথা বলে এনার হাসতে থাকে, কিন্তু থরফিন ওখানেই দাঁড়িয়ে যায়। আর এনার তখন থরফিনকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তোমার কি কষ্ট হচ্ছে? এনার তখন থরফিনের দিকে তাকায়, আর ও দেখতে পায় থরফিনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তো থরফিন তখন বলে এনার আমি এই হাত দিয়ে অনেক মানুষ মেরেছি, আর সেই লোকগুলো তোমাদের পরিবারের লোকগুলোর মতোই নিরীহ ছিল, যাদের আমি নামটা অব্দি জানতাম না, তাদের সাথে আমার কোনো শত্রুতাও ছিল না, কিন্তু আজও আমি একটা মানুষকে মেরেছি। আর তারপর থরফিন তার হাত দিয়ে চোখ মুছে বলে কিন্তু এখন এই সবকিছু শেষ হয়ে যাবে, আমি আজ থেকে আর কাউকে আঘাত করব না, আর আমি পুনরায় জীবিত হয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আর এরপর থরফিন পুরো স্তব্ধ মানে বাকরুদ্ধ হয়ে পড়ে, কারণ সে তার সামনে থর্সকে দেখে, আর হঠাৎ করেই থর্স সেখান থেকে উধাও হয়ে যায়। আর থরফিন তখন বলে এবার আমি আমার আসল লড়াই করব। এনার তখন বলে ঠিক আছে, যদি আমি তোমার কোনো কথাই বুঝতে পারিনি তুমি কোন ব্যাপারে কথা বলেছো, তবে তোমার পুরো কথা আমি ভালো মতো শুনেছি, চলো সামনের দিকে যাই। তো এরপর দুজনে সামনের দিকে যেতে থাকে, আর অন্যদিকে আমরা দেখি শয়তান রিটেনার বলছে ওদের দুজনকে কেন শাস্তি দেওয়া হবে না মাস্টারজি, ফার্মের শান্তি আর অনুশাসনের জন্য ওদেরকে শাস্তি দেওয়া প্রয়োজন। কিন্তু তখন মাস্টার ক্যাটেল বলে পেটার ওই ফার্মে একটা শার্টের বোতাম পেয়েছে, আর এই বোতামটা দেখতে তোমার ওই কোটের বোতামটার মতোই লাগছে, তো তোমার এই কোটটা কই যেটা তুমি পড়তে? তো এটা শুনে রিটেনাররা তো ভয় পেয়ে যায় যে ধরা খেয়ে গিয়েছে, যে ওরাই ওই ক্ষেতটা নষ্ট করেছে, ক্ষেতে ওই বোতামটা পেয়েছে পিটার। তো যাই হোক এখানে মাস্টার ক্যাটেল বলে ঠিক আছে কথা এখানেই শেষ, ওই ফার্ম তোমরা ধ্বংস করনি, জঙ্গলি শুকুর ধ্বংস করেছে, আর তোমাদেরও এনার থরফিন মারেনি, তোমরা অন্য কোনো ভাবে আঘাত পেয়েছো, তো কাহিনী এখানেই শেষ। তো এরপর ক্যাটেল একটু নিশ্চিন্ত হয়, মানে মাস্টার যে একটু নিশ্চিন্ত হয় যে এনার আর থরফিন বাঁচলো শয়তানদের হাত থেকে, এবং কেটেল পেটারকে ধন্যবাদ জানায়, আর পেটারও মাস্টারকে বলে শুক্রিয়া মাস্টার। আর তারপর কেটেল বলে তুমি অনেক ভালো এবং কঠিন একটা মানুষ পেটার, তোমার এই কথা একবারও চিন্তা হয়নি যে তুমি যাদের সাথে কাজ করছো ওরা কি ভাববে, তুমি থরফিন এবং ইনারের কথাই ভেবেছো যারা সবচেয়ে নিচের স্তরে কাজ করে। তো পেটার তখন বলে দেখুন আমি ওদের পরিস্থিতি বুঝতে পারি, কারণ আমি একসময় গোলাম ছিলাম, তো বুঝতেই পারছো যে আমাদের থরফিন আর এনারের কোনো বিচার হবে না, পেটারের জন্য বেঁচে গিয়েছে। আর এরপর আমরা থরফিন আর এনারকে ওই যে সেই বুড়ো খ্যাপাটে বুড়োর খেতে চাষ করতে দেখি, আই মিন মাস্টারের বাবা, আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক এই পর্বটা খুবই কমপ্লিকেটেড ছিল, খুবই জটিল ছিল এক্সপ্লেন করার জন্য, তবে তারপর আমি আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, আইডিয়া পেয়েছো আর কি। আর একটা গুড নিউজ দিই তোমাদের, সেটা হচ্ছে যদিও আমার শরীরে হালকা জ্বর কিন্তু গত 4 দিন ধরে সেই ঘুম হচ্ছে, মানে শুলেই ঘুম ধরে, আর ভোরবেলা উঠি ফজরের নামাজ পড়ে দিন শুরু করি, মানে মোটামুটি ভালোই দিন কাটছে আর কি। এরকম যদি কাটে তাহলে তো রেগুলারলি তোমাদের ভিডিও দিতে কোনো সমস্যাই হবে না, আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবো। তো যাই হোক আমি বিদায় নেবো, আর বিদায় নেওয়ার আগে আবারও তোমাদেরকে বলছি তোমরা যারা গোজোর ফ্যান রয়েছো বা নারুটোর ফ্যান রয়েছো, তোমরা যদি গোজোর অ্যাকশন ফিগার বা নারুটোর অ্যাকশন ফিগার কালেক্ট করতে চাও ছোটবেলার একটা স্মৃতি হিসেবে, এই বয়সের একটা স্মৃতি হিসেবে, কারণ আজ থেকে 10 বছর পরে দেখো গোজোর কথা কিন্তু কারো মনে থাকবে না, বাট তোমার কাছে যদি একটা স্মৃতি থাকে এই সময়ের, তাহলে ওটা দেখে তোমার এই লাইফের কথা মনে পড়বে, এই সময়ের কথা মনে পড়বে। তো তুমি কালেকশন হিসেবে গোজোর একটা অ্যাকশন ফিগার রাখতেই পারো, দাম একেবারে চিপ রেখেছি আমি, জাস্ট কেনা দামে ছাড়ছি। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, আর র্যান্ডম স্টোরের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর ওখান থেকে তোমরা কিন্তু চাইলে তোমাদের কাস্টম মেড টি শার্টও কিন্তু অর্ডার করতে পারো, যে কোনো ডিজাইন তোমরা দেবে তোমাদের নিজেদের চেহারা বা মিয়া খালিফা সানি লিওন গার্লফ্রেন্ডের চেহারা, বা চাইলে তুমি স্যান্ডি শার্ট চেহারাও দিতে পারো। তো যাই হোক মোট কথা হচ্ছে সেখান থেকে কাস্টম মেড যে কোনো জিনিস তুমি অর্ডার করতে পারো এবং যে কাউকে গিফট করতে পারবে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, হাফেজ।